নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে বসতে চলেছে তাদের জন্য আজকে আমার 26 নম্বর ক্লাস। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বিগত 25টি ক্লাস অবশ্যই দেখে নিন। সেই 25টি ক্লাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং বিগত 25 নম্বর ক্লাসে 40টি উক্তি গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লাসটি কেউ মিস করবেন না, অবশ্যই দেখে নিন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকুন। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে প্রথম প্রশ্ন কি আছে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে? আরও একবার বলছি, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে? উত্তরটি দেখে নাও, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, এই 86তম সংবিধান সংশোধনটি কত সালে হয়েছিল সেটি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা কমেন্ট করে। পরবর্তী প্রশ্ন, দ্বাদশ তপশিলে পৌরসভার কতগুলি কাজের কথা বলা হয়েছে? দ্বাদশ তপশিলে পৌরসভার কতগুলি কাজের কথা বলা হয়েছে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বাদশ তপশিলে পৌরসভার কতগুলি কাজের কথা বলা হয়েছে চলো দেখে নিই। 18টি কাজের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জেলায় রিটার্নিং অফিসার হিসাবে কে গণ্য হন? জেলায় রিটার্নিং অফিসার হিসাবে কে গণ্য হন? উত্তরটি দেখে নাও, জেলা শাসক। জেলা শাসক জেলায় রিটার্নিং অফিসার হিসাবে গণ্য হন। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রথম সভানেত্রী কে ছিলেন? জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রথম সভানেত্রী কে ছিলেন? এর সাথে তোমাদের একটু বলে রাখি, যারা আমার কাছে মক টেস্ট দিতে চাও, যারা ফুল সিলেবাসের উপর 90 নম্বরের মক টেস্ট দিতে চাও, তাদের এখনও অ্যাডমিশন চলছে। নতুন একটি ব্যাচ গত সপ্তাহে আরও একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা এখনও অ্যাডমিশন নিতে চাও, এখনও মাদ্রাসার আগে অন্তত 2-3টে মক টেস্ট দিয়ে নিতে চাও, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করো আমার সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিও। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রথম সভানেত্রী কে ছিলেন? উত্তরটি দেখে নাও, এলিনর রুজভেল্ট। এলিনর রুজভেল্ট জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রথম সভানেত্রী ছিলেন। চলে এসো পরবর্তী প্রশ্ন, শুধুমাত্র প্রশাসনে অংশগ্রহণকারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো কোন দেশে? শুধুমাত্র প্রশাসনে অংশগ্রহণকারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো কোন দেশে? উত্তরটি দেখে নাও, প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিসে প্রশাসনে অংশগ্রহণকারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, আইনের কোন প্রকার মতবাদ মনে করে যে আইন হলো সার্বভৌমের আদেশ? আইনের কোন প্রকার মতবাদ মনে করে যে আইন হলো সার্বভৌমের আদেশ? উত্তরটি দেখে নাও, আইনের বিশ্লেষণাত্মক মতবাদ। আইনের বিশ্লেষণাত্মক মতবাদের যারা প্রবক্তা তারা মনে করেন যে আইন হলো সার্বভৌমের আদেশ। এর সাথে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, তোমরা কিন্তু বই না দেখে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সে জানিও। আইনের বিশ্লেষণাত্মক মতবাদের দুজন প্রবক্তার নাম কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক সমতার আধুনিক প্রবক্তা কে? স্বাভাবিক সমতার আধুনিক প্রবক্তা কে? উত্তরটি দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বাভাবিক সমতার আধুনিক প্রবক্তা কে? উত্তরটি দেখে নাও, টমাস পেইন স্বাভাবিক সমতার আধুনিক প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, কারা মনে করেন সমাজের নৈতিক ধ্যান ধারণা সমাজ ও রাষ্ট্র নির্ভর? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারা মনে করেন সমাজের নৈতিক ধ্যান ধারণা সমাজ ও রাষ্ট্র নির্ভর? উত্তরটি দেখে নাও, মার্ক্সবাদীগণ মনে করেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ন্যূনতম রাষ্ট্র ধারণাটি কারা পোষণ করেন? ন্যূনতম রাষ্ট্র ধারণাটি কারা পোষণ করেন? ন্যূনতম রাষ্ট্র একদম রাষ্ট্রকে একদম সীমায়িত একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কারা রাখতে চেয়েছে? ন্যূনতম রাষ্ট্রের ধারণাটি কারা পোষণ করেন? উত্তরটি দেখে নাও, নয়া উদারনীতিবাদীরা। পরবর্তী প্রশ্ন, কার মতে পেশাগত প্রতিনিধিত্বের নীতি অলীক ও ভ্রান্ত? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার মতে পেশাগত প্রতিনিধিত্বের নীতি অলীক ও ভ্রান্ত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি তোমরা দেখে নাও, ফরাসি লেখক ইজমি।
ফরাসি লেখক ইজমি, উনি বলেছেন যে পেশাগত প্রতিনিধিত্বের নীতি অলিক ও ভ্রান্ত, অর্থাৎ ইজমি কিন্তু পেশাগত প্রতিনিধিত্বের সমালোচক ছিল। প্রশ্নটি দেখেই তো উত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সুতরাং এই ধরনের যখন প্রশ্ন আসবে যে পেশাগত প্রতিনিধিত্বের নীতি অলিক ও ভ্রান্ত, তোমরা যদি উত্তরটা কমন মানে বুঝতে না পারো যে উত্তরটা কোনটা হবে, তখন কিন্তু বোঝার চেষ্টা করবে যে পেশাগত প্রতিনিধিত্বের সমালোচনা কে কে করেছেন। অন্তত সমালোচকদের যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু সমালোচক কারা তা সেটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু উত্তরটা খুঁজে পাওয়া খুব সহজ হবে। অর্থাৎ পেশাগত প্রতিনিধিত্বের নীতি অলিক ও ভ্রান্ত এই কথাটি বলেছেন ফরাসি লেখক ইজমি। চলে এলাম পরের প্রশ্নে। যে কাজ করবে না সে খেতেও পাবে না ধারণাটি কোন রাষ্ট্র ব্যবস্থায় স্বীকৃত হয়ে থাকে? যে কাজ করবে না সে খেতেও পাবে না ধারণাটি কোন রাষ্ট্র ব্যবস্থায় স্বীকৃত হয়ে থাকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কাজ করবে না সে খেতেও পাবে না ধারণাটি, উত্তর দেখে নাও, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বীকৃত হয়ে থাকে। যে কাজ করবে না সে খেতেও পাবে না এই ধারণাটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বীকৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট কোন দেশের প্রধান দুটি দলের নাম? রিপাবলিকান এবং ডেমোক্র্যাট কোন দেশের প্রধান দুটি দলের নাম? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। রিপাবলিকান ও ডেমোক্র্যাট কোন দুটি দেশের প্রধান দলের নাম? উত্তরটি দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, কে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও প্রতিপত্তিকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ বলে মন্তব্য করেছিলেন? কে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও প্রতিপত্তিকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ বলে মন্তব্য করেছিলেন? উত্তরটি দেখে নাও, অধ্যাপক জোহারি। অধ্যাপক জোহারি একথা বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ। পরবর্তী প্রশ্ন, কবে ভারতের নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয়? কবে ভারতের নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয়? উত্তরটি দেখে নাও, 1993 সালে। 1993 সাল থেকে ভারতের নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? কত সালে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? আমরা প্রত্যেকেই জানি যে 61তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, কিন্তু সেই 61তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল সেটাও কিন্তু জানা প্রয়োজন। অনেক সময় অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে, সালটা ডিরেক্টলি এলে অনেক সময় ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে উত্তরটা নিশ্চয়ই তোমাদের এতক্ষণে মনে এসে গেছে। কত সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? উত্তরটি দেখে নাও, 1988 সালে। পরবর্তী প্রশ্ন, দ্য কোয়েস্ট অফ জাস্টিস গ্রন্থের লেখককে? দ্য কোয়েস্ট অফ জাস্টিস গ্রন্থের লেখককে? উত্তর দেখে নাও, হ্যারল্ড পটার। দ্য কোয়েস্ট অফ জাস্টিস গ্রন্থের লেখক হ্যারল্ড পটার। পরবর্তী প্রশ্ন, কার মতে ফ্যাসিবাদ শোধনবাদের সন্তান? কার মতে ফ্যাসিবাদ শোধনবাদের সন্তান? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার মতে ফ্যাসিবাদ শোধনবাদের সন্তান? উত্তরটি দেখে নাও, রজনী পাম দত্ত। রজনী পাম দত্ত বলেছেন যে ফ্যাসিবাদ শোধনবাদের সন্তান। পরবর্তী প্রশ্ন, কারা উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধবাদের ধারণায় বিশ্বাসী? উগ্র জাতীয়তাবাদ এবং যুদ্ধবাদের ধারণায় বিশ্বাসী। যুদ্ধবাদের ধারণা এবং উগ্র জাতীয়তাবাদের ধারণায় বিশ্বাসী হচ্ছেন ফ্যাসিবাদ। ফ্যাসিবাদীরা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ এবং যুদ্ধবাদের ধারণায় বিশ্বাসী ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার রাষ্ট্র ব্যবস্থায় জনমতকে মিথ্যা প্রচারের মাধ্যমে বিভ্রান্ত করে সরকারের অনুকূলে জনমতকে গড়ে তুলতে চাওয়া হয়? আবার একবার বলছি, কোন প্রকার রাষ্ট্র ব্যবস্থায় জনমতকে মিথ্যা প্রচারের মাধ্যমে বিভ্রান্ত করে সরকারের অনুকূলে জনমতকে গড়ে তুলতে চাওয়া হয়? এখানে প্রশ্নগুলো আমি একদম ডিরেক্টলি দিচ্ছি, কোনো অপশান তোমরা দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু যখন তোমরা অপশান দেখতে পাবে সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো কিন্তু আশা করি সহজেই তোমরা উত্তর করতে পারবে। যারা আমার কাছে মক টেস্ট দিচ্ছ তারা তো মক টেস্টের এই ধরনের প্রশ্ন পাচ্ছ এবং তার সাথে আরও অনেক কনসেপচুয়াল প্রশ্নও পাচ্ছ। তো যারা মক টেস্ট দিতে চাও তাদের কাছে রিকোয়েস্ট যে তারা এই সপ্তাহের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাও। যারা এখনও ভর্তি হওনি, অন্তত 4টি মক টেস্ট, যদি সম্পূর্ণ সিলেবাসে 4টি মক টেস্ট তোমরা এই মাদ্রাসা পরীক্ষার আগে দিতে পারো, নিজেদেরকে 4টি মক টেস্টের মাধ্যমে যদি যাচাই করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হতে পারবে তোমরা। আরও একবার বলছি, প্রশ্নটা, কোন প্রকার রাষ্ট্র ব্যবস্থায় জনমতকে মিথ্যা প্রচারের মাধ্যমে বিভ্রান্ত করে সরকারের অনুকূলে জনমতকে গড়ে তুলতে চাওয়া হয়? উত্তরটি দেখে নাও, ফ্যাসিবাদী ব্যবস্থায়। ফ্যাসিবাদী ব্যবস্থায় মিথ্যা প্রচারের মাধ্যমে বিভ্রান্ত করে সরকারের অনুকূলে জনমত গড়ে তুলতে চাওয়া হয়। 20 নম্বর প্রশ্ন, আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার নীতিটি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার নীতিটি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার নীতিটি,
উত্তরটি দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, এমন একটি অধিকারের নাম করো যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হলেও সমাজের সকলের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক নয়। আর একবার বলছি, এমন একটি অধিকারের নাম করো যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হলেও সমাজের সকলের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক নয়। ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ এবং একটি কনসেপচুয়াল প্রশ্ন। তোমরা উত্তরটি না জানলেও তোমরা উত্তর কিন্তু করতে পারবে যদি তোমরা ব্যাপারটি বুঝে থাকো। দেখো, এমন একটা অধিকারের নাম বলো যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিন্তু তা সমাজের সকলের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক নয়। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও, ব্যক্তিগত সম্পত্তির অধিকার। যার ব্যক্তিগত সম্পত্তি আছে সেটি তার ব্যক্তিত্ব বিকাশের সহায়ক, কিন্তু সমাজের সকলের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক না, কারণ সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, একজনের নির্দিষ্ট। এটা কিন্তু সকলের ব্যক্তিত্ব বিকাশের সাথে যুক্ত নয়। পরবর্তী প্রশ্ন, কে মনে করতেন ব্যক্তিগত সম্পত্তি মানুষকে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক করে তোলে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কে মনে করতেন ব্যক্তিগত সম্পত্তি মানুষকে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে তোলে? উত্তরটি দেখে নাও, প্লেটো। প্লেটো মনে করতেন যে ব্যক্তিগত সম্পত্তি মানুষকে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে তোলে। এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, কোন গ্রিক দার্শনিক এই ব্যক্তিগত সম্পত্তিকে মানুষের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক বলেছিলেন? কোন গ্রিক দার্শনিক ব্যক্তিগত সম্পত্তিকে মানুষের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক বলেছিলেন? এটি কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে উত্তরটি অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, সর্বাত্মক সাম্যবাদী শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় এমন একটি রাষ্ট্রের নাম লেখো। সর্বাত্মক সাম্যবাদী শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তরটি দেখে নাও, উত্তরটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। পরবর্তী প্রশ্ন, উদ্দেশ্যের দিক থেকে অ্যারিস্টটল সরকারকে কয় ভাগে ভাগ করেছেন? উদ্দেশ্যের দিক থেকে, সংখ্যাগত দিক থেকে অ্যারিস্টটল সরকারকে কয় ভাগে ভাগ করেছেন সেটি আমরা অনেক ভিডিওতে দেখে এসেছি। তোমরা উত্তরটি আমাকে অবশ্যই জানাবে যে সংখ্যাগত দিক থেকে অ্যারিস্টটল সরকারকে কয় ভাগে ভাগ করেছেন। আর আজকের প্রশ্নটা দেখে নাও যে উদ্দেশ্যের দিক থেকে অ্যারিস্টটল সরকারকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তরটি দেখে নাও, 2 ভাগে। পরবর্তী প্রশ্ন, প্লেটো কার শিষ্য ছিলেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লেটো কার শিষ্য ছিলেন? উত্তরটি দেখে নাও, সক্রেটিসের। প্লেটো সক্রেটিসের শিষ্য ছিলেন। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের সনদের কোন ধারা বলে জাতিপুঞ্জের বিশেষীকৃত সংস্থা গঠন করা হয়েছে? জাতিপুঞ্জের সনদের কোন ধারা বলে জাতিপুঞ্জের বিশেষীকৃত সংস্থা গঠন করা হয়েছে? জাতিপুঞ্জের বিশেষীকৃত সংস্থা গঠন করা হয়েছে। উত্তরটি দেখে নাও, 55 নং ধারা অনুসারে। পরবর্তী প্রশ্ন, কত সালে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 6 থেকে বাড়িয়ে 10-এ আনা হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সালে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 6 থেকে বাড়িয়ে 10-এ আনা হয়? উত্তরটি দেখে নাও, 1966 সালে। 1966 সালের আগে পর্যন্ত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল 6। তারপরে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 6 থেকে 10 করা হয়, ফলে জাতিপুঞ্জের টোটাল সদস্য সংখ্যা 10 জন হচ্ছে অস্থায়ী এবং 5টি হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, হুগো গ্রোটিয়াস ইনি কোন দেশের আইনজ্ঞ ছিলেন? হুগো গ্রোটিয়াস কোন দেশের আইনজ্ঞ ছিলেন? ভীষণ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে যে জাতিপুঞ্জ থেকে অনেক প্রশ্নই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আসে যে জাতিপুঞ্জের যারা মহাসচিব আছেন বা জাতিপুঞ্জ সম্পর্কে যারা বিভিন্ন ধরনের উক্তি করেছেন তারা কোন দেশের লোক ছিলেন, বা মহাসচিব তারা কোন কোন দেশের লোক ছিলেন, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। তো হুগো গ্রোটিয়াস কোন দেশের আইনজ্ঞ ছিলেন? উত্তরটি দেখে নাও, হল্যান্ডের আইনজ্ঞ ছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রেসার পলিটিক্স ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস গ্রন্থের লেখক কে? প্রেসার পলিটিক্স ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস গ্রন্থের লেখক কে? উত্তরটি নিশ্চয়ই তোমরা এতক্ষণে ভেবে নিয়েছো, উত্তরটি নিশ্চয়ই রেডি করে ফেলেছো তোমরা মনে মনে। আজকের ক্লাস যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তারা সমস্ত ভিডিওগুলো একটু দেখে নিন, আপনাদের অনেক উপকারে লাগবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো উত্তরটি দেখে নাও, প্রেসার পলিটিক্স ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি গ্রন্থের লেখক হচ্ছেন অ্যালান বল এবং মিলার্ড। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক চেতনাহীন জনসমষ্টিকে কি বলে? রাজনৈতিক চেতনাহীন জনসমষ্টিকে কি বলে?
উত্তরটি দেখে নাও, জনসমাজ বলে। এই 30টি প্রশ্ন দিয়ে আজকে আমি ক্লাস আমার সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হব, এবং যারা মক টেস্ট দিতে চাও তারা এই সপ্তাহের মধ্যেই আমার কাছে যোগাযোগ করো। তোমাদের জন্য এখন প্রতি সপ্তাহে 2টি করে মক টেস্ট নেওয়া শুরু হয়ে গেছে। 2টি করে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 90 নম্বরের মক টেস্ট যারা দিতে চাও তারা এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।